সামনে যান না, সামনে যান না। জানি ভাই প্লাস্টিক একটু জাতিসংঘের ৩টা প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের ৩ জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। এবং এই ৩ জনের ব্যাপারে বলেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় শেখ হাসিনার মেয়ে কাজ করছে, ইউএনডিপিতে মানে সুশাসনের উপদেষ্টা হিসাবে ববি কাজ করছে, রেহানার ছেলে, এবং রেহানার ছেলে ববির বউ কাজ করছে আইওমেতে, মাইগ্রেশন অর্গানাইজেশন যেটা আছে সেটা ব্যাংকক বেস, সেখানে কাজ করছে। এবং যারা গত 15-16 বছর ধরে যেই পরিবারটা বাংলাদেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, তাদের সদস্যরা যেই নেপোটিজম, স্বজনপ্রীতির মাধ্যমে বাংলাদেশের অংশ হয়ে এই সব জায়গাতে কাজ পেয়েছে, আমরা বলেছি এই অ্যাপয়েন্টমেন্ট গুলোকে রিভাইজ করবার জন্য। আপনারা জানেন আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের জাতিসংঘের অফিস তাদের যৌথ আয়োজনে একটা মতবিনিময় ছিল জাতিসংঘের যিনি মহাসচিব বাংলাদেশ সফরে এসেছেন তার সাথে। এবং এই সফরে বাংলাদেশের 2টা বড় স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন। তার ভিতরে হচ্ছে আপনার 5টা কমিশনের চেয়ারম্যান ছিলেন এক পক্ষে, কয়েকজন উপদেষ্টা ছিলেন, আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ছিলেন, বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি। মূলত হচ্ছে যে প্রথমত হচ্ছে প্রফেসর আসিফ নজরুল যিনি আছেন, তিনি মিটিংটা কন্ডাক্ট করে উনি 5টা কমিশনের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এবং 5টা কমিশন কি করছে তারা তাদের চেয়ারম্যানের কাজের একটা ব্রিফ সামারি তুলে ধরেছে। তার পরবর্তীতে হচ্ছে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা কথা বলেছি। রাজনৈতিক দলের পক্ষ থেকে, এবি পার্টির পক্ষ থেকে আমরা 2-3টা জিনিস বলেছি। একটা হচ্ছে জাতিসংঘকে আমরা ধন্যবাদ দিয়েছি যে গত 16 বছরের ফ্যাসিবাদী আমলের সময় বাংলাদেশের জাতিসংঘের অফিস, তাদের যে আন্তর্জাতিক জেনেভা ভিত্তিক মানবাধিকার দপ্তর যেটা আছে, তারা বারবার আমাদের জনগণের পক্ষে দাঁড়িয়েছে, মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছে, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, সেগুলোকে আমরা সেই কাজের জন্য ধন্যবাদ দিয়েছি। একই সাথে আমরা ধন্যবাদ দিয়েছি যে গত মাসে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের পক্ষ থেকে যে জুলাই আগস্ট গণহত্যার প্রতিবেদন দেয়া হয়েছে 114 পৃষ্ঠার, সেটা প্রস্তুত করবার জন্য, এটা বাস্তবায়ন করবার জন্য কিছু সাহায্য দরকার, সেটা আমরা আমাদের পক্ষ থেকে বলেছি। প্রথম যেটা দরকার আমরা বলেছি সেটা হচ্ছে যে জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। এবং এই 3 জনের ব্যাপারে বলেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় শেখ হাসিনার মেয়ে কাজ করছে, ইউএনডিপিতে মানে সুশাসনের উপদেষ্টা হিসাবে ববি কাজ করছে, রেহানার ছেলে, এবং রেহানার ছেলে ববির বউ কাজ করছে আইওমেতে, মাইগ্রেশন অর্গানাইজেশন যেটা আছে সেটা ব্যাংকক বেস, সেখানে কাজ করছে। এবং যারা গত 15-16 বছর ধরে যেই পরিবারটা বাংলাদেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, তাদের সদস্যরা যেই নেপোটিজম, স্বজনপ্রীতির মাধ্যমে বাংলাদেশের অংশ হয়ে এই সব জায়গাতে কাজ পেয়েছে, আমরা বলেছি এই অ্যাপয়েন্টমেন্ট গুলোকে রিভাইজ করবার জন্য। দ্বিতীয় পরামর্শ দিয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশে মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস 2 থেকে 3 বছরের জন্য অস্থায়ী মেয়াদে চালু করার সুযোগ আছে কিনা, তাহলে গণহত্যার বিচার, মানবতা বিরোধী অপরাধের যে বিচারের দায় বারবার এসছে, এই বিচার প্রক্রিয়াটাকে দেখাশোনা করা, এটাকে যদি কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন আসে, আন্তর্জাতিক মান রক্ষা হচ্ছে কিনা, যেন এই বিচার প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন তৈরি না হয়, তাই জাতিসংঘ যেন সেই মানটা ধরে রাখতে পারে, তাই আমরা বোধ করছি যে এইরকম একটা অফিস 2-3 বছরের জন্য স্বল্প মেয়াদে প্রতিষ্ঠা করা যায় কিনা।
তৃতীয়ত বলেছি যে রোহিঙ্গাদের ব্যাপারে নিরাপদে প্রত্যাবর্তন করবার জন্য জাতিসংঘ যে প্রয়াস চালিয়ে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একমত হয়ে এটা যেন আরো বেগবান করা হয়। এটা হচ্ছে মোটা দাগে আমাদের ব্রিফিং ছিল। করছি আর জীবনে করবো না, আর জীবনে করবো না। ও যদি অপরাধ করে তোমরা ফাঁসি দিবে, এমনি ওর মার খাওয়া লাগে, ওর ওটা উঠতে দাও, ভাঙ্গে ছুটে কিছু থুইছে কাজ করছ। ও যদি অপরাধ করে ওই ভাঙছে, আর ওরে এমন কোনো মানুষে নাই যে মারে। কেন কি কারণে? ওই যে ম্যাথ কইয়া গাঁজা খাইয়া ওই আগে চলতে সেলফিনা পোলার লাগে, ওই অন্তুল লাগে। যদি অপরাধ করে বাবা তোমরা ফাঁসি দিয়ে দিও, আর অপরাধ না করে হ্যাঁ তোমাকে তার বিচার। 5 পোলা 1 পোলা যদি যায় এই অপরাধের জন্য, মা এত গালাগালি হবে, বাপরা অপরাধ করবে, এর সেই দুঃখ মা কেউ নেই। তোমরাও এক মা সন্তান। মহাজনের তরকারি দিয়েছে, তার কইছে তোর বাচ্চা কইতে ভাত দে। ওই তরকারিটা রাইখে বাড়িটা আমার বাচ্চাদের পাড়ায় দিছে মেয়ের কাছে, যে তোমার আংটিরে বাড়িটা দিয়ে এসো। তা বাড়িটা দিয়ে আনার পর এইবার ওই বাড়ি দিয়ে মেয়ে আওয়াজ আসছে। তা ওই হ্যারি ভাড়াইটা সুজন, তা ওর রুমটা খোলার পর মেয়ে আবার ওই রুমের সামনে খাড়াইয়া ওই টিভি চলে, টিভি দেখে। এমন তো সুজন ছিল দোতলা থেকে যখন নিচে নেমে বাচ্চা দেখছে, ওনাকে ওরে কোলে করে নিয়ে বিছনায় শোয়াইছে, দরজা আটকাইয়া। বিছনায় শোয়াবার পরে যখন ওই বাচ্চার জোরপুর নষ্ট করা ধরছে, বাচ্চা সিক করে লেছে, ব্যথা পাইছে। তারপর বাচ্চা মনে হয় সাইডে দিয়েছে। বাচ্চা যখন বাসায় আইছে, যে প্যান্টটা ভিজা। এইবার আমি কই যে চুল টুলে আউলা, বাচ্চা মানুষ তো, আমি কই আম্মু তোমার কী হয়েছে? এই যে আর কোলে লইস পরে যে প্যান্টটা ভিজে। আমি কই কী রে তোমার এখানে প্যান্ট ভিজে কা? কয় এমনি। আমি কই তুমি সত্যি বলো, তোমার কাপ আইসক্রিম কিনে দিম, কী হয়েছে বলো। এইবার আব্বু আমার ওই গেরের এক বেদায় স্যাপ দিয়েছে। আমি কোন জায়গায় স্যাপ দিয়েছে রে? এই আমি বাচ্চা কোলে নিচে দাঁড়া করিয়ে দেই যে ভিজে। এরপর যখন ওই দেখছি, আমি আমার ওয়াইফে ওই ছেলের বাসায় এসেছি। আইসা তারপরে মেয়েরে জিজ্ঞেস কোন ছেলে? কয় এই রুমে। আমি কই তাহলে তুমি ডাক দাও দি। এই যে আমি এবার দরজা টাক দিছি পরে ছেলে বাইরে পরে কয় আব্বু এই ছেলে, কয় উনি আমার বিজনেস শোয়াইছে। আমি কাজে গেছিলাম, আমার আম্মু কাজ করে, আমার বাবাও কাজ করে, আমরা খুব নিম্ন পরিবার। আমার একটাই বোন, আমরা 3 ভাইয়ের। কিন্তু আমার ছোট বোন সে গেছে ওনাদের বাসায় দিয়ে একটা কড়াই, ওনাকে বাড়িয়ে দেয় তরকারি দিছিল। হ্যাঁ, সেই কড়াইটা ওনার বাসায় দিয়ে গেছে। সেই কড়াই দিয়ে আওয়াজ ধরছে, ওই সময় হে আমার বোনকে নিয়ে মানে অনৈতিক কাজকর্ম করছে। এই ছেলে কয়েকদিন আগে একজন যুবককে গলায় ছুরি দিয়ে ছিনতাই করার চেষ্টা করেছে। এর আগে তার নামে অনেক ধরনের রিপোর্ট আছে এলাকায়, এবং আমরা মনে করি এই বরিশালের সর্বস্তরের শিক্ষার্থীদের হিসাবে আমি মনে করি আগামী 48 ঘন্টার ভিতরে আমি আমার প্রশাসনের দিকে সজাগ দৃষ্টি রেখে তাদের কাছে আমাদের একটাই দাবি, আমাদের আসামি যে তাকে ধরা হোক। কালকে থেকে আমার এলাকার সব মানুষ আর বিচি করতে আছে। আমার এলাকার পোলা মনে বলছে আমার সাথে ওরে শুধু পাইলে হয়, আর রাস্তা রাখবো না, এলাকার পোলা মনে কইছে। এই ধরনের কাজগুলো এলাকায় না হয় সেজন্য সবাই তৎপর হওয়া, সচেতন হওয়া, পাশাপাশি যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে জানানো উচিত এবং তাৎক্ষণিক এটার মানে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত। আনারে কি করে কাকা? আনারে রক করে মাইছে রাখতে তোর রক আমার ভাই। এই যে দেখছস? নেক্সট যাও না, কি লিখে যাও বাড়ি খেতে যাও। আতারা আদবার করতে দিলা, আতারা আদবার করতে, আতারা আদবার এই যে কানে মারুন না, কইছিন একবার আর কইছিন একবার আতারা ভাই কানে মারলে কি হবে? চাপু আর কি মনে কো তোর মারে কি মনে কো খানকির পলাইতে মারে না তোর ভালো আছে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় এসেছেন এবং তিনি প্রত্যেকটি পয়েন্ট ধরে বলেছেন যে আশ্বাস দিবেন। এবং আমি আমাদেরই যেহেতু সরকার, আমাদেরই ভাইয়েরা আছেন, আমার তাদের প্রতি পূর্ণ আস্থা আছে।
আমি আমার কর্মসূচি আপাতত স্থগিত করছি এবং আমি আশা করছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে এর একটি দৃশ্যমান ফল মাননীয় উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে আমরা পাবো। আর তারপরেও যদি আপনার সামনেই বলছি, তারপরেও যদি আমার মনে হয় যে আপনাদের উদ্যোগটি যথেষ্ট নয়, তারপরে হয়তো আমাদের পরবর্তী কোনো স্টেপ নেওয়া লাগতে পারে, তবে আমি আশা করছি লাগবে না। আপনারা যথেষ্ট আন্তরিক, সে ব্যাপারে আমরাও অবগত। তো আপনারাও সবাইকে একটা কথাই বলতে চাই, আপনারা আপনাদের কন্যা শিশুদেরকে একটু নিরাপদে রাখার ব্যবস্থা করুন। মা বোনদের যারা ভাইরা আছেন তারাও আসলে আপনাদের মা বোনেদের দায়িত্ব নিন, তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন। সরকারের ক্ষেত্রে তো সরকার দেখাচ্ছে আন্তরিকতা, এটা আমার বলা ছিল। ধন্যবাদ। সন্ধ্যার ইমিডিয়েট পরে আমরা সরিষাবাড়ি থানার একটি মাদ্রাসার একটা নিউজ আমরা পাই, যেখানে 2 শিশুকে বলাৎকারের অভিযোগে একজন শিক্ষকের বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং দ্রুতই যে স্থানীয় যে জনতা তারা একটু উত্তেজিত হয়ে মাদ্রাসা ঘেরাও করে রাখে। আমরা আমাদের কাছে খবর আসার সাথে সাথে আমরা পুলিশ পাঠাই। পুলিশ পাঠানোর পরে জনগণ একটু বেশি থাকায় এবং একটু উত্তেজনা থাকায় আমরা সেনাবাহিনীর কেউ আহ্বান করি, সেনাবাহিনীও আসে। তারপরে পুলিশ আর সেনাবাহিনী মিলে আমরা যে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আছেন ওনাকে আমরা পুলিশ হেফাজতে নিই এবং আমরা বর্তমানে থানা হেফাজতে আছে। আসলে এই গোল টেবিলটার আমি ঠিক বুঝিনি আর কি। জাতিসংঘের উদ্যোগে আজকে একটা গোল টেবিল বৈঠক আহ্বান করেছিল। এখানে রাজনৈতিক দলের কয়েকজন নেতা ছিলেন, খুব সিলেক্টেড দেখলাম, আর কমিশনের প্রধানরা ছিলেন। মূলত এখানে যে সংস্কারের ব্যাপারগুলো যেগুলো আপনার কমিশনগুলো করা হয়েছে সেই সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে। নজরুল ইসলাম আসিফ নজরুল করেছেন। আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথা আমরা বলে আসছি সে একই কথা বলেছি আমরা, যে সংস্কার তো অবশ্যই করতে, আমরা তো সংস্কারের কথা সবার আগে বলেছি। সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার
করতে হবে, এটা একটা চলমান প্রক্রিয়া। সেই বিষয়গুলো আমরা বলে এসছি। কে না না উনি এই ব্যাপারে কোনো কমেন্ট করেন, এটা হচ্ছে তো আভ্যন্তরীণ ব্যাপার। আসলে এই গোল টেবিলটার আমি ঠিক বুঝিনি আর কি। আপনাদের সঙ্গে কি আপনাদের সঙ্গে সংস্কার কমিটির লোকজনও ছিল একই সাথে বৈঠকটা করে? সংস্কার কমিশন যারা প্রধান তারা ছিলেন, সেখানে যে সংস্কারের কথাগুলো এলো, আপনারা কি কোনো টাইম ফ্রেমের কথা বললেন যে এত দ্রুত? আমরা কোনো ওখানে টাইম ফ্রেম কথা বলার কোনো প্রয়োজন নাই, কারণ এটা তো সম্পূর্ণ আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা আমরা সংস্কার কমিশনের সঙ্গে আমরা কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা সব তাদেরকে দিয়েছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে, সেই বিষয়গুলো তো আপনার প্রশ্ন উঠতে হয় না। জাতিসংঘের মহাসচিবকে আমরা আপনার টাইম ফ্রেমটা দিতে যাবো কেন? জাতিসংঘ এখানকার ঢাকা। স্যার আমরা বলতে পারি যে আপনারা আগের কথাই বলেছেন যে সংস্কার চলমান প্রক্রিয়া, সেখানে নির্বাচনটি অতি দ্রুত সম্ভব। সেটাই জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আপনারা বসে রিফর্মস কি নেবেন সেটা ঠিক করেন এবং ইলেকশন যা হবে সেটা বাংলাদেশের মানুষ, সেটাই উনি বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটার আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত